যে ইতিহাসের বইগুলো বিশ্বাস করবে না, কারণ ইতিহাসের বইটা কোনো একজন লিখেছে। সে বায়াসড হয়ে লিখেছে কি আনবায়াসড হয়ে লিখেছে সেটা আমরা জানি না। কি পারপাস নিয়ে বইটা লিখেছে আমরা জানি না। আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে বা 10 বছর আগে বইটা লেখা হয়েছে যে তুমি ইতিহাসের যখন ছাত্র ইতিহাস চর্চা করছো তখন তুমি নিজেকে একটা জাজের জায়গাতে বসাও। একজন জাজ হবে নিরপেক্ষ। আমি যদি বলি কলকাতার 300 বছর পালন হলো 1990 সালে 24শে আগস্ট, কেক কাটা হলো, বেলুন ওড়ানো হলো, বিশাল উৎসব। এমন কি কোনো ডকুমেন্টেশন রয়েছে যেখানে কলকাতার 100 বছর বা 200 বছর সেখানে ব্রিটিশ ইন্ডিয়া পালন করেছিল? তাহলে আপনি আমাকে বলুন, এই যে বলা হতো যে কলকাতা শহরের পত্তন নাকি একজন নির্দিষ্ট ইংরেজ সাহেব জোপচার্নক তিনি করেছেন, তিনি 3টে গ্রাম টাম কিনে কানে ইত্যাদি ইত্যাদি, এইটার কি আদৌ কোনো ভিত্তি আছে? ভিত্তি নেই। সেই জায়গাতেই আমি পৌঁছচ্ছি আস্তে আস্তে। আমি পরপর ক্রোনোলজিক্যালি যাচ্ছি এই জন্যে যে আমাদের দর্শকদের বুঝতে সুবিধে হয়। আমাদের কি হয়েছে, ব্যাপারটা হয়ে গেছে, আমরা যখন ইতিহাসটা ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় বা স্কুলেতে শেখানো হয় বা আমরা যে বইগুলো পড়ি না, আমরা সেগুলোকে বিলিভ করতে চেষ্টা করি। সেটাই ঠিক ধরে ওই বিলিভের স্পেলিংটা কি? BELIEVE। তার মধ্যে দেখুন একটা LIE আছে, লাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে আমাদের বিশ্বাসের মধ্যেও একটা মিথ্যার জায়গা লুকিয়ে থাকতে পারে। সেই জায়গাটা কিন্তু আমরা বিচার করি না। আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বা আমি যারা ছাত্রছাত্রীদের আমি ক্লাস করাই বা সেমিনারেতে গিয়ে বলি, আমি সবসময় বলতে চাই যেটা, যে তুমি ইতিহাসের যখন ছাত্র ইতিহাস চর্চা করছো তখন তুমি নিজেকে একটা জাজের জায়গাতে বসাও। একজন জাজ হবে নিরপেক্ষ। আজকে আমাদের কোর্টেতে জাজরা কেন ওপরে বসে আর বাদী বিবাদী পক্ষ তলায় বসে কেন? একই লাইনে তো বুঝতে পারত। তার স্থানটা উপরে, নিরপেক্ষভাবে ওপর থেকে ইগলস আই দিয়ে বাদী বিবাদী পক্ষকে ওপর থেকে দেখবে। সেই জন্য জাজ ওপরে বসে এবং একজন জাজ হবে নিরপেক্ষ। দেখেছেন কোনো জাজ আমাদের, আমি ইন্ডিয়ান জুডিশিয়ারিতেই বলছি, কোনো জাজ কোনো সোশ্যাল অনুষ্ঠানেতে কোথাও যেতে দেখেছেন? কারোর ফেসবুক অ্যাকাউন্ট আছে, কারোর কোথাও সামাজিক জায়গাতে জাজদের যেতে দেখেছেন? গভর্নমেন্টের কিছু অনুষ্ঠান ছাড়া আপনি জাজদের দেখা পাবেন না, কারণ তারা কোনো সোশ্যাল অনুষ্ঠানেতে, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি কোথাও যায় না। তাদের কোনো সোশ্যাল অ্যাকাউন্ট থাকতে পারবে না। কেন পারবে না? কারণ তারা যদি কোনো একটা বিয়ে বাড়িতে ধরুন গেল, যার আমন্ত্রণে গেছে, সেখানে আরও 5টা ইন্ডাস্ট্রিয়ালিস্টের সঙ্গে দেখা হলো, বড় বড় লোকে, তার কেসটা যদি তার কাছে থাকে, প্রভাবিত হওয়ার একটা জায়গা থেকে যায়। তাই জন্য তারা সেই জায়গাটা থেকে অ্যালুফ থাকে। আমিও এইখানে ছাত্রছাত্রীদের বলতে চাই যে তুমি যখন ইতিহাস চর্চা করছো, তুমি আগে নিজেকে সেই বিচারকের জায়গায় নিয়ে যাও। কে কি বই লিখেছে সমস্ত বই ছুঁড়ে ফেলে দাও। পিসি সরকার জুনিয়র আমার ঘরেতে বসে, আমার ঘরটার নাম হচ্ছে ইতিহাস আড্ডাটোরিয়াম। পিসি সরকার সেখানে বলছে বইগুলোকে ছুঁড়ে ফেলে দাও। পিসি সরকার ইজ আ গ্রেট হিস্টোরিয়ান, এটা আমরা জানি না। এবং পিসি সরকারের সঙ্গে আমার অত্যন্ত মধুর সম্পর্ক রয়েছে। উনি বারবার আমার বাড়িতে এসেছেন, আমি ওনার বাড়িতে গেছি এবং ওনার কাছ থেকে ইতিহাসের অসংখ্য গল্প আমি শুনি, খুব ভালো লাগে। ওনার কাছে ভাস্কো ডা গামার তলোয়ার রয়েছে। আচ্ছা, এরকম অনেক ব্যাপার রয়েছে। তো উনি করে বলেছিলেন যে ইতিহাসের বইগুলো বিশ্বাস করবে না, কারণ ইতিহাসের বইটা কোনো একজন লিখেছে। সে বায়াসড হয়ে লিখেছে কি আনবায়াসড হয়ে লিখেছে সেটা আমরা জানি না। কি পারপাস নিয়ে বইটা লিখেছে আমরা জানি না। আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে বা 10 বছর আগে বইটা লেখা হয়েছে, আমাদের সামনে পাতাতে কিছু লেখা রয়েছে, কিছু ইনফরমেশনস আমরা পড়ছি, কিন্তু সেই ইনফরমেশনটা কতটা যুক্তিযোগ্য সেটা আমরা কিন্তু বিচার করছি না, আমরা ওই লেখাটাকে বিশ্বাস করে ফেলি। ঠিক আছে, কলকাতার ইতিহাসেও এরকম বহু লেখা আমাদের মাথায় সাইকোলজিক্যালি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমি সেই বিষয়ে আসছি। আমি ছাত্রছাত্রীদের যেটা বলি, তুমি যখন ইতিহাস চর্চা করবে তখন তুমি ভুলে যাও তুমি কে। তোমার কোনো জাতি নেই, ধর্ম নেই, বর্ণ নেই, কোনো দেশ নেই। তোমার কোনো কল্পনা শক্তি থাকবে না নিজস্ব।
তোমার কোনো ইমোশনস থাকবে না। তুমি যখন এরকম একটা নিরেট জায়গাতে এসে পৌঁছবে, তখনই তুমি একমাত্র নিরপেক্ষভাবে ইতিহাসকে জাজ করতে পারবে, এবং যে কোনো ক্যারেক্টার ইতিহাসে, সেটা যেই হোক না কেন, তার জায়গায় নিজেকে প্লেস করে দেখো। সে যে কাজগুলো করেছিল, সেটা ঠিক না ভুল, তুমি হলে কি করতে কোনো অন্য অপশনস ছিল করার? তাহলে বুঝতে পারবে সেই লোকটা কতটা ঠিক করেছে, কতটা ভুল করেছে। আমরা বাইরে থেকে ওই রাজা ওই করেছে, ভুল করেছে, মন্দির ভেঙেছে, ধ্বংস করেছে, খুন করেছে, এরকম আমরা বলে দিলাম। এই বলা আর বোঝাই দুটোর মধ্যে কিন্তু ভীষণ তফাৎ আছে, রাইট। আমরা ওপর থেকে সব জিনিসটি, ইতিহাসের জিনিসগুলো না, আমাদের সব থেকে বড় দোষ কি, আমরা ভারতীয়রা বা বাঙালিরা, আমরা ওপর থেকে জিনিসগুলো দেখি, আর কেউ কিছু বললো ওটাকে নিয়ে আমরা বিশ্বাস করে হ্যাঁ এটাই ঠিক। আমরা নিজেরা বিচার করে দেখি না, লজিক্যাল বিচার করে দেখি না যে যার সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে সেই পিরিয়ডটাকে আমরা বিচার করি না। সেই পিরিয়ডেতে সেই চেয়ারে যদি আমি বসতাম, আমার সামনে যদি ওই প্রবলেমসগুলো অ্যারাইজ করতো, আমি কি অন্য কিছু করতে পারতাম? আমার কি অন্য কিছু করার ক্ষমতা থাকতো, অপশনস থাকতো? ইফ নট, দেন হোয়াট দ্য পারসন হ্যাড ডান ইজ জাস্টিফাইড। এইভাবে কলকাতার ইতিহাসকেও আমরা ব্যাখ্যা করে করে আলটিমেটলি কলকাতার সত্য ইতিহাসটা আজকে মানুষের সামনে দেখাতে পেরেছি। ছোটবেলা থেকে আমরাও এই যোগচার্নক কলকাতার প্রতিষ্ঠাতা, তো কলকাতার এই রমরমা অবস্থাটা ছিল একদম একদম। এবং সেকেন্ড, যদি লিটারারি এভিডেন্সে আমরা ঢুকি, দেখব 1495 সালে বিপ্রদাস পিপলাই লিখছেন মনসা মঙ্গল। সেখানে কলিকাতা তার আশেপাশের অঞ্চলের বর্ণনা রয়েছে। এরপর 1510 সাল গুরু নানক, তিনি শক্তিপীঠ দর্শনে সারা ভারতবর্ষে তীর্থে বেরিয়েছেন। তিনি এসেছেন এই অঞ্চলেতে, যেটা ওনার বায়োগ্রাফার সতপাল সিং পরিষ্কারভাবে লিখেছেন। উনি কলকাতায় এসছেন, এবং যে জায়গায় তিনি প্রায় 7 দিন ছিলেন সেটা হচ্ছে বর্তমানে বড়া শিখ সঙ্গত গুরুদ্বারা, বড়বাজারে, যেটা ওনার স্মৃতিতে গুরু তেগ বাহাদুর 1666-এ তৈরি করে দেন। তাহলে 1510 সালে কলকাতার অস্তিত্ব ছিল, যেখানে গুরু নানক এসে 7 দিন থেকে গেছেন। এরপর 1596 আবুল ফাজল লিখলেন আইনি আকবরী। সেখানেতে এই অঞ্চল থেকে কত রেভিনিউ আকবরের ট্রেজারিতে জমা পড়ছে তার পূর্ণাঙ্গ হিসাব রয়েছে। তাহলে যে জায়গায় একটা সুসজ্জিত সুসংগঠিত সমাজ ব্যবস্থা, এগ্রিকালচার, ট্রেড যদি না থাকে, তাহলে রেভিনিউটা কোথা থেকে উঠছে? আর রেভিনিউটা গিয়ে ওখানে গিয়ে আগ্রাতে গিয়ে জমা পড়ছেই বা কিভাবে? এইগুলো আমরা ভেবে দেখি না। এরপর 1608 জাহাঙ্গীরের কাছ থেকে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় এই 24 পরগনার 8টা পরগনা ফ্রম হালিশহর টু ডায়মন্ড হারবার নিষ্কর জায়গির গুরুদক্ষিণা হিসেবে পাচ্ছেন 1608। ঠিক আছে, এবার এই যে 1608 পিরিয়ডে আমরা চলে এলাম, সাবর্ণ পরিবার বা আমরা জায়গিরদার হলাম, এবং তার সঙ্গে রায় ও চৌধুরী উপাধি পেলাম। তো সেই থেকে আমাদের পরিবারের নাম হলো সাবর্ণ গোত্রীয়। রায়চৌধুরী উপাধি নিয়ে যে লক্ষ্মীকান্তের পরিবার, তার নাম হলো সাবর্ণ রায়চৌধুরী পরিবার। এতদিন ধরে একটা মিসকনসেপশন ছিল সাবর্ণ রায়চৌধুরী কোনো মানুষ। বহু এসে জিজ্ঞেস করে, আপনারা মিউজিয়াম করেছেন, সাবর্ণ রায়চৌধুরী একটা ছবি রাখতে পারেননি? সাবর্ণ রায়চৌধুরী কোনো মানুষ নয়, এটা আমাদের ফ্যামিলির নাম। এই একটা বড় মিসকনসেপশন ছিল এত বছর ধরে, যেটা সাবর্ণ গোত্র ছিল, সেখান থেকে রায়চৌধুরী উপাধি যে পরিবার, সেই পরিবারের নাম সাবর্ণ রায়চৌধুরী। আচ্ছা, পরিবারের নাম। এবং আজকে আমাদের পরিবারে 22,000 সদস্য সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। বাংলাতে আমাদের 5টা সেটেলমেন্ট, এখন সব থেকে বড় সেটেলমেন্ট বরিশা, যেখানে প্রায় 2,500 ফ্যামিলি মেম্বার। সারা কলকাতায় 5,000, এপাশে নিমতা, বিরাটি, বেলঘরিয়া, পানিহাটি, ওপাশে উত্তরপাড়া শহরটা আমাদের তৈরি রত্নেশ্বর রায়চৌধুরীর হাতে, ওপাশে পশ্চিম মেদিনীপুরে খেপুত, এবং আমাদের সব থেকে পুরনো যে জায়গা হালি শহর, হাভেলি শহর, যেটা পঞ্চানন গঙ্গোপাধ্যায়ের তৈরি। এই 5টা হচ্ছে মূলত পশ্চিমবঙ্গে আমাদের সেটেলমেন্ট।
এবং কিছু মানুষ পূর্ববঙ্গে, যেহেতু কলকাতা যশোর এস্টেটের আন্ডারে ছিল, তো এবং লক্ষ্মীকান্ত সেখানকার মহামন্ত্রী রূপে কাজ করেছেন, তো কিছু পরিবারের মানুষকে উনি ওখানে চাকরি দিয়েছেন, ওখানেও বহু মানুষ থেকেছেন, তো ওখানেও একটা ইতিহাস রয়েছে। তাহলে মূলত ব্রিটিশরা একটা শহর বানাচ্ছে, যে শহরটা পৃথিবীর বুকে একটা গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠছে, সেই শহরের ক্রেডিবিলিটিটা নিজেদের কাছে নেওয়ার জন্য এই তত্ত্ব বা গল্পটা ছড়িয়ে দেওয়া। এবার এটার পেছনেও আরেকটু ব্যাপার আছে। আমি যদি বলি, কলকাতার 300 বছর পালন হলো 1990 সালে 24শে আগস্ট, কেক কাটা হলো, বেলুন ওড়ানো হলো, বিশাল উৎসব হলো। এমন কি কোনো ডকুমেন্টেশন রয়েছে যেখানে কলকাতার 100 বছর বা 200 বছর সেখানে ব্রিটিশ ইন্ডিয়া পালন করেছিল? নেই। এটা কতটা ব্রিটিশরা করেছে আর কতটা ব্রিটিশদের তাবেদারি করা আমাদের বাঙালি পরিবারগুলো করেছে, এইখানে বড় প্রশ্ন এসে যায়। ওই 100 বছর তো কলকাতা ব্রিটিশরা পালন করেনি, 200 বছর পালন করেনি, 300 বছরে এসে বা তার কিছু বছর আগে থেকে হঠাৎ কলকাতার জন্মদিন নিয়ে মাতামাতি শুরু হয়ে গেল। জোপচার্নককে সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এটা কি জানেন যে জোপচার্নকের যে ছবিটা আমাদের দেখানো হয়েছে সেটা আদৌ জোপচার্নকের নয়, সেটা একটা স্কটিশ ভদ্রলোকের ছবি। এটা একসময় ব্রিটানিয়া এনসাইক্লোপিডিয়া মাইক্রোপিডিয়াতে বেরিয়েছিল, সেটার এগেনস্টে কলকাতার কিছু মানুষ করেন, ব্রিটানিয়া এনসাইক্লোপিডিয়াকে লেখেন যে জোপচার্নকের কোনো ছবি নেই সারা পৃথিবীতে কোথাও, কারণ তার জন্মবৃত্তান্ত, তার কর্মকাণ্ড পুরোটাই একটা বিতর্কিত বিষয়। আচ্ছা, জোপচার্নকের ছবিটা একটা সুন্দর দেখতে স্কটিশ ভদ্রলোকের ছবি কোনো সময় একটা পাওয়া গেছিল, সেটাকে দাঁড় করিয়ে দেওয়া হলো জোপচার্নক বলে, একটা বেশ সুন্দর ছবি, এবং সেই ছবি নিয়ে পরবর্তী সময় সিনেমা হয়ে গেল, অনেক গল্পগুলো পর রয়েছে। তো এই যে 1608 সালে আমরা জায়গির পেলাম, সেই সময় লক্ষ্মীকান্ত যে প্রথম কাজটা করলেন, তিনি একটা প্যান জায়গির, অর্থাৎ হালিশহর থেকে কালীক্ষেত্র হয়ে বরিশা পর্যন্ত একটা পাকা রাস্তা বানালেন, যেটাকে বলা হয়েছে পিলগ্রিমস রোড ব্রিটিশ পিরিয়ডেতে, এবং তার আগে ওটাকে বলা হতো পুরাতন রাস্তা। আচ্ছা, তিনি আজকে যেখানেতে লালদিঘির পারে রাইটার্স বিল্ডিং, সেখানেতে কলকাতার প্রথম দোতলা পাকা বাড়ি সেখানে তৈরি করলেন, কাছারি বাড়ি। কত সালে তখন? এটা হচ্ছে ওই 1608-এর পর 1610-এ আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেল।